আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইভ এমসিকিউ ইংলিশ উইজার্ড লেকচার সিরিজ। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আপনাদের সাথে আছি আমি সালেহ আহমদ, লেকচারার ইন ইংলিশ, মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ, মৌলভীবাজার। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু আন্ডারস্ট্যান্ড লং অর ডিফিকাল্ট সেন্টেন্সেস। কিভাবে বড় বা কঠিন বাক্য আমরা সহজে বুঝতে পারি। আজকের ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখি আজকের ক্লাসটা আমাদের কি কাজে লাগবে। প্রথমত হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লং সেন্টেন্সেস। বড় বাক্য যদি আসে পরীক্ষার মধ্যে, আপনারা হয়তো চিন্তা করবেন যে বিসিএস পরীক্ষা বা এই চাকরির পরীক্ষাগুলাতে বড় বাক্য দিয়ে হয়তো প্রশ্ন আসে না। আসে, লম্বা বাক্য দিয়ে ১ টা ২ টা প্রশ্ন আসে। আপনারা পুরোনো প্রশ্নগুলো দেখলে হয়তো মাঝে মধ্যে পাবেন। তো বেশি আসে না, ঠিক আছে। কিন্তু আসবে না এটা আপনারা বলতে পারবেন না। প্রতি বছরই কিন্তু প্রশ্নের প্যাটার্ন এর মধ্যে কিন্তু চেঞ্জ আসে। এবছর যারা ৪৬ বিসিএস টা যারা দিয়েছেন তারা দেখেছেন যে প্রশ্নের প্যাটার্ন এর মধ্যে কি ধরনের জটিলতা ঢোকানো হয়েছে এবছর। তো আগামী বছর হয়তো দেখবেন যে ৪৭ বিসিএস এ দেখবেন যে প্রশ্নের প্যাটার্নটা এইরকম। আমি এখন যেরকম বলছি লম্বা বাক্য দিয়ে, আজকে যে জিনিসগুলো আলোচনা করছি লম্বা বাক্য দিয়ে হয়তো প্রশ্নগুলো আসবে। আর যারা লম্বা বাক্যগুলো হ্যান্ডেল করতে পারেন না, তারা দেখবেন ধরা খেয়ে যাবে। তো লম্বা বাক্যগুলা, বড় বাক্যগুলা কিভাবে সহজে বোঝা যায়, আজকের ক্লাসের মধ্যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তারপরে হচ্ছে ডিফিকাল্ট, হয়তো সেন্টেন্সটা ছোট কিন্তু এটার স্ট্রাকচারটা অনেক জটিল। বুঝতে পারছেন না। অর্থটা কি দাঁড়াচ্ছে। তো এরকম বড় বাক্য ছাড়াও কঠিন ছোট বাক্যগুলো আপনি কিভাবে সহজে বুঝতে পারবেন, এগুলাও নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এরপরে হচ্ছে এই যে জিনিসটা আপনি বুঝতে পারলে আপনার গ্রামারের যে অন্যান্য টপিক গুলা আছে, এই টপিক গুলো আপনার অনেক হেল্প পাবেন ওগুলাতে। রাইট ফর্ম অফ ভার্ব এর মধ্যে, কারেকশন এর মধ্যে, ট্রান্সফরমেশন এর মধ্যে। এরপরে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বা ফ্রেজ বা ক্লজ, এগুলা যে আইডেন্টিফিকেশন করার জন্য আসে। আপনি যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা ভালো করে না বুঝেন তাহলে এগুলো আইডেন্টিফাই করা তো টাফ। তো এইগুলো আপনি, এগুলাতেও কিন্তু আপনি ভালো একটা সাহায্য পাবেন আজকের ক্লাস থেকে। তারপরে যে ট্রান্সলেশন এর মধ্যে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন। বিশেষ করে রিটেন এক্সাম এর জন্য ট্রান্সলেশন এবং আন্ডারস্ট্যান্ডিং প্যাসেজ, এই ২ টা জিনিসের মধ্যে আজকের ক্লাসটা কিন্তু অনেক বেশি হেল্প করবে। তো আজকের ক্লাসটা শুধু প্রিলিমিনারির জন্য ইম্পোর্টেন্ট না, আজকের ক্লাসটা প্রিলিমিনারি এবং রিটেন সবার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা দেখি আজকে আমরা কি টেকনিক নিয়ে আজকের ক্লাসটা উপস্থাপন করব। আপনারা আগের ক্লাসে অনেকগুলা টেকনিক আপনারা পেয়েছেন বিভিন্ন টপিকের জন্য। আশা করি টেকনিক গুলো আপনাদের কাজে লাগছে। তো আজকে আমরা এরকম বড় বাক্যগুলা বোঝার জন্য কিছু টেকনিক নিয়ে আলোচনা করব, যে টেকনিক গুলো আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে। তো আজকের এই ক্লাসের বিষয়বস্তুগুলা আপনারা আমার ইংলিশ উইজার্ড গ্রামার যে বইটা আছে, বইয়ের ইউনিট জেড এর মধ্যে, ইউনিট জেড শেষের দিকে আছে, ইউনিট জেড এর মধ্যে হাউ টু আন্ডারস্ট্যান্ড লং সেন্টেন্সেস, এই লেসনের মধ্যে আপনারা বিস্তারিতভাবে পাবেন। তো যারা এখনো আমার বইটা কিনেননি তারা বইটা আশা করি কিনে নিবেন। এই বইটাতে অনেক টেকনিকের সাহায্যে গ্রামারের বিষয়গুলাকে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। বইটা কিনতে ৪-৫০০ যে টাকা যাবে, আপনি বেনিফিট হয়তো ৪০-৫০ হাজার টাকার বেনিফিট আপনি পেয়ে যেতে পারেন। যদি এটার বদৌলতে হয়তো আপনার ২-৩-৪ মার্ক হয়তো বেড়ে যেতে পারে। এই ২-৩-৪ মার্ক আ ১-২ এর জন্য যারা বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষায় যারা টিকেন না, প্রিলিতে টিকতে পারেন না, তাদের কাছে কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো আপনি একটা বই কিনে যদি আপনি ১-২ মার্ক বাড়াতে পারেন, এটাও কিন্তু আপনার জন্য ভালো ছাড়া মন্দ নয়। সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত উক্তি, "বই কিনে কিন্তু কেউ দেউলিয়া হয় না।" তো আপনি একটা বই কিনে যদি আপনি ১-২ মার্ক বাড়াতে পারেন, আপনি চাকরির বয়স যদি চলে যায়, আপনি ৳৫০,০০০ খরচ করে তো আপনি ১-২ মার্ক আর বাড়াতে পারবেন না। ওই পাস্ট যেটা হয়ে গেছে ওটা তো আর চেঞ্জ করতে পারবেন না। তো আমার বইটা আপনার ১-২ না আরো অনেক বেশি আপনাকে বেনিফিট দেবে। এটা আমার বিশ্বাস। তো বইটা যারা এখনো কিনেননি বইটা কিনে ফেলবেন। তো এবার চলুন আমরা দেখি টেকনিক গুলা কি। প্রথমত হচ্ছে ফর্মুলা মেথড। ফর্মুলা মেথড মানে হচ্ছে বীজগণিতের ফর্মুলার মতো আপনি একটা স্ট্রাকচার এর জন্য একটা বাক্য মুখস্থ করে রাখবেন। স্ট্রাকচার মুখস্থ না করে বাক্য মুখস্থ করবেন এবং অন্য জটিল বা কঠিন বাক্যটাকে বা লম্বা বাক্যটাকে আপনি ওই ফর্মুলার সাথে মিলানোর চেষ্টা করবেন। সহজ বাক্য মুখস্থ করে রাখবেন। ওই সহজ বাক্যের সাথে কঠিন বাক্যটাকে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করবেন। কোন জায়গায় মিল আছে, কোন জায়গায় পার্থক্য আছে। এগুলো মিলিয়ে আপনি ওই কঠিন বাক্যটা বুঝার চেষ্টা করবেন। হয়তো ২-৩ টা ফর্মুলা একই সাথে কাজে লাগতে পারে, যেভাবে বীজগণিতের মধ্যে একে অঙ্ক করতে ২ টা ৩ টা সূত্রের প্রয়োজন হয়। ঠিক এইরকম ফর্মুলা ২ টা ৩ টা মিলিয়ে দেখবেন যে আপনি বাক্যটা খুব সহজে বুঝে ফেলছেন। আপনি যদি ফর্মুলা গুলা ইউজ না করেন তাহলে ২ টা ৩ টা জটিল বিষয় মিলে বাক্যটা এত কঠিন হবে যে আপনি কোন অর্থই উঠাতে পারবেন না।
এরকম অনেক কেস পাবেন আপনারা হয়তো পেয়েছেনও এরকম যে বাক্য জটিল বড় হওয়ার কারণে বা একটু কঠিন স্ট্রাকচার আসার কারণে বাক্যটা বুঝতে পারছেন না। তো ফর্মুলা মেথড আপনাকে এসব ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। আপনি ২ টা ৩ টা কমন বাক্যের সাথে যদি আপনি বিভিন্ন পার্টকে মিলিয়ে নিতে পারেন, দেখবেন যে খুব ইজিলি আপনি বাক্যটা বুঝে ফেলছেন। আর আগের যে ক্লাসটা আমি নিয়েছিলাম সিকোয়েন্স অফ টেন্সেস এর উপরে, ওইটাতে আপনারা দেখেছেন যে ফর্মুলা মেথড ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন জটিল বিষয়গুলাকে খুব সহজে আমরা শিখে ফেলেছিলাম। ২য় টেকনিক হচ্ছে ভ্যানিশিং আর্ট, এরপরে হচ্ছে স্কুইজিং দ্য ওয়ার্ল্ড ইনটু এ বল। এই ২ টা আপনারা আগে যে আমরা ক্লাস নিয়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর উপরে, ওইটাতে আপনারা ২ টা টেকনিক, জাদুর টেকনিক আপনারা পেয়েছিলেন আশা করি মনে আছে। ভ্যানিশিং আর্ট এবং স্কুইজিং দ্য ওয়ার্ল্ড ইনটু এ বল। তো এই ২ টা টেকনিকও আমাদেরকে বড় বা জটিল বাক্য বোঝার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। তারপর হচ্ছে এডিং মেথড। এড মানে হচ্ছে যোগ করা। আপনি যখন প্রয়োজন পড়বে কিছু শব্দ যোগ করে দিতে পারেন। বাক্যটা বোঝার জন্য যদি ১ টা ২ টা শব্দ যোগ করলে আপনার বুঝতে সুবিধা হয়, আপনি মনে ওই শব্দগুলা যোগ করে নিবেন। ফুড ইচিং মেথড অর ডিভাইডিং মেথড। খাবার যেভাবে আমরা খাই বিভিন্ন স্টেপ বাই স্টেপ, যেমন ১০ জনের জন্য রান্না করা হলো, একটা ডেকের মধ্যে রান্না করা হলো। ডেক থেকে কি ১০ জন খেয়ে ফেলেন? ১০ জন খান। ডেক থেকে কিন্তু খান না। তো ডেক থেকে আপনারা ১ম এ হয়তো ডিশ বা বাউলের মধ্যে ভাতগুলা নেন। এরপর হচ্ছে এটা থেকে আবার প্লেটে আলাদা করে নেওয়া হয়। ওই আলাদা প্লেটে নেওয়ার পরে কিন্তু খাওয়া হয় না। ওইটার সাথে আবার তরকারি মিক্সড করতে হয়। ভাতকে মাখানোর পরে এরপরে এক এক লোকমা করে আমরা কিন্তু খাবার গ্রহণ করি। কিন্তু বড় বাক্য আসলে আমরা এই সহজ প্রক্রিয়াটা ভুলে গিয়ে আমরা চাই একসাথে গিলে ফেলবো। একসাথে কি শেষ হলা সম্ভব? ভাত খাওয়া খুব সবচেয়ে সহজ কাজ যেটা আমরা মনে করি। ভাত খাওয়া। এটাতে দেখেন কতগুলো স্টেপ আপনাকে ফলো করতে হচ্ছে। আর আপনি ইংরেজি বড় বাক্য বুঝে ফেলবেন। আর চাচ্ছেন যে একসাথে আপনি এটা পুরোটা নিয়ে নিবেন। এটা কি সম্ভব? তো এই টেকনিকটা একটা ভালো টেকনিক যে আপনি পার্ট করে ভাগ করে আপনি অংশগুলা বোঝার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ট্রান্সফর্মিং মেথড। অনেক সময় দেখা যায় যে একটা সেন্টেন্সের একটা ধরেন অ্যাফার্মেটিভ এ এই বাক্যটা সহজে বোঝা যায় না। কিন্তু এটাকে যদি আপনি নেগেটিভ বাক্য করে ফেলেন, তাহলে দেখা যায় যে স্ট্রাকচারটা খুব ইজি এবং একেবারে মানে শব্দে অর্থগুলা চলে আসে। যার কারণে সহজে এটা বোঝা যায়। কিন্তু হয়তো অ্যাফার্মেটিভ এর মধ্যে এই জিনিসটা একটু কম্প্রেস করা। যার কারণে সহজে বোঝা যায় না। একটা বাক্য হয়তো সিম্পল সেন্টেন্স এ এটা এমনভাবে স্ট্রাকচারটা আছে যে সহজে এটার অর্থ উঠানো যায় না। এই স্ট্রাকচারটাকে যদি আপনি কমপ্লেক্স এ নিয়ে যান, কমপ্লেক্স এ নিলে দেখা যাবে যে এই জিনিসটা খুব সহজে বোঝা যায়। তো সিম্পল সেন্টেন্স কে কমপ্লেক্স এ আপনি হয়তো এমনিতে ট্রান্সফরমেশন করেছেন। কিন্তু ওই জায়গায় করেছেন ছোট বাক্য নিয়ে। এই সেইম স্ট্রাকচার দিয়ে একটা বড় বাক্য আসলো। আপনি দেখলেন যে বুঝতে পারছেন না। অর্থ ওঠানো যাচ্ছে না। তো জাস্ট এটাকে যদি আপনি সিম্পল থেকে কমপ্লেক্স একটু চিন্তা করে নিতে পারেন, দেখবেন যে বাক্যটা বোঝা অনেক সহজ হয়ে গেছে। এই ধরনের অনেক বিষয় আছে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে এগুলা দেখানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে রিঅ্যারেঞ্জিং মেথড। অনেক সময় শব্দের অর্ডার গুলা ঠিকমতো বিন্যাস করা থাকে না। বিশেষ করে সাহিত্য বা এই ধরনের বিষয়ের মধ্যে কবিতা, গদ্য, উপন্যাস এগুলোর মধ্যে অনেক সময় সাহিত্যিকরা কি করেন? শব্দের মধ্যে অর্ডারের পরিবর্তন নিয়ে আসেন। হয়তো এমফাসিস দেওয়ার জন্য যেটা শেষে আসার কথা ওইটা সামনে চলে আসে। যেমন ডুবে গেল টাইটানিকটা। টাইটানিকটা ডুবে গেল না বলে তিনি বলছেন যে ডুবে গেল টাইটানিকটা। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। এখন ডাউন কি সাবজেক্ট না দ্য টাইটানিক সাবজেক্ট? দ্য টাইটানিকটা হচ্ছে সাবজেক্ট। তো এরকম স্ট্রাকচারটাকে আপনি সুন্দরভাবে আবার সাজিয়ে নিন। দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। তখন দেখবেন যে আপনি সহজে বাক্যটা বুঝে ফেলছেন। তো এরকম রিঅ্যারেঞ্জিং মেথড বড় বাক্যগুলোকে একটু যদি রিঅ্যারেঞ্জ করে নেন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলোর যে ধারাবাহিকতা আছে ওই অনুযায়ী যদি সাজিয়ে নেন, তাহলে দেখবেন যে বাক্যটা বোঝা সহজ হয়ে গেছে। পার্টিকুলার মিনিং ফোকাসিং। কিছু ক্ষেত্র আছে, স্ট্রাকচার আছে। এসব ক্ষেত্রে দেখা যায় যে একটা শব্দের যে কমন অর্থ, এই অর্থে ব্যবহৃত না হয়, এটা অন্য আরেকটা অর্থে ব্যবহৃত হচ্ছে। এবং আপনি এটা ছোট বাক্যের মধ্যে খুব সহজে আপনি জানেন যে এই ধরনের শব্দের অর্থটা এরকম হয়ে থাকে। কিন্তু যখন বাক্যটা বড় হয়ে আসবে, মাঝখানে আরো অন্যান্য জিনিস ঢুকবে। তখন দেখবেন যে এই জিনিসটা আপনি হারিয়ে ফেলছেন। আপনি কমন অর্থ অনুযায়ী চিন্তা করছেন, যার কারণে আপনি এটা মিলাতে পারছেন না। অর্থ আসছে না। বরং একটা অর্থের জায়গায় আপনি আরেকটা অর্থ দিয়ে দিচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি টেকনিক গুলা। এবার চলুন আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে ফর্মুলা মেথড।
ফর্মুলা আগেই বলেছি বীজগণিতের ফর্মুলার মতো একেকটা বাক্য মুখস্থ করে রাখবেন এবং বড় বাক্য বা জটিল বাক্যের মধ্যে এই ফর্মুলাটা মানে ছোট বাক্যটা আপনি মিলানোর চেষ্টা করবেন যেটা কিভাবে মিলে যাচ্ছে। আপনি কিওয়ার্ড এর উপর ভিত্তি করে এই ফর্মুলা গুলা শনাক্ত করবেন যে এই কিওয়ার্ড আছে, ইফ আছে তার মানে এটা হচ্ছে ইফ আই ডু, ইউ উইল ডু ঐরকম করে আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন উদাহরণ দেখুন, আমরা ইফ দিয়ে আগের ক্লাসে আমরা পড়েছি সিকোয়েন্স অফ টেন্সেস এর মধ্যে ইফ দিয়ে আমাদের ৩ টা সূত্র ছিল। ইফ আই ডু, ইউ উইল ডু, ইফ আই ডিড, ইউ উড ডু, ইফ আই হ্যাড ডান, ইউ উড হ্যাভ ডান। এবার আসলে একটা বাক্য, বড় বাক্য হয়ে গেল। ইফ জন হ্যাড সিন মি when he was not in a state of sanity, he hit me. ইফ জন হ্যাড সিন মি, যদি জন আমাকে দেখতো যখন সে মানসিকভাবে সুস্থ অবস্থার মধ্যে ছিল না, হি হিট মি, সে আমাকে কি করতো? আঘাত করতো। এখন আমি দেখেন যে মাঝখানে where he was not in a state of sanity এই অংশটা কিন্তু past indefinite tense এ আছে। তো মাঝখানে এটা চলে আসার কারণে ওই যে আগের অংশটা had seen me এই যে পারফেক্ট স্ট্রাকচার এ ছিল আপনি হয়তো ভুলেই যাবেন। এবং আপনি পরবর্তী অংশটা আপনি এটাকে সেকেন্ড কন্ডিশনাল ধরে হয়তো করে ফেলতে পারেন। কিন্তু সাইকোলজিক্যাল কিছু এই ধরনের সমস্যা হয় মাঝখানে যেটা কাছে থাকে এটাকে নিয়ে মানুষ বেশি চিন্তা করে। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। ওই যে ইফ জন হ্যাড সিন মি এটা কিন্তু আউট অফ সাইট হয়ে গেছে। হি হিট মি এটা অনেক আগে এটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আপনাকে কি করতে হবে? ওই যে আমাদের ভ্যানিশিং আর্ট আছে। ভ্যানিশিং আর্ট এর মাঝখান থেকে when he was not in a state of sanity এটাকে যদি বাদ দিয়ে দেন, তাহলে if John had seen me এটা কিন্তু কাছাকাছি চলে আসবে he hit me কাছাকাছি চলে আসবে। তো এটা একটা টেকনিক ব্যবহার করলেন। এবার সূত্রটা মিলে গেল if John had seen me এটা কোন সূত্র? এই ৩ টার মধ্যে কোন সূত্রের সাথে মিলে? ৩ নাম্বার স্ট্রাকচার এর সাথে মিলে। if I had done you would have done এটার সাথে। তো এখানে আমরা যেটা কাজ করতে হবে আমাদের কোন অংশের মধ্যে would have done এই অংশটা আমাদের কাজ করতে হবে। এই অংশটা আমরা নিয়ে আসলাম এখানে would have done দিয়ে আমরা এই অংশটাকে কাজ করব। তাহলে he hit me এর জায়গায় কি হবে? would have hit। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে ফর্মুলা মেথড। এবার আরো একটা বড় বাক্য থেকে the people of this time prefer using their time on Facebook and other social network to visiting their relatives। আপনারা ৩০ সেকেন্ড সময় আপনাদেরকে দেওয়া হলো। ৩০ সেকেন্ডের সময়ের মধ্যে আপনারা এই বাক্যটার অর্থটা কি একটু অনুমান করার চেষ্টা করুন। এই বাক্যটা আমি এ পর্যন্ত যতজনকে আমার ক্লাসে বা অন্যান্য যেকোনো জায়গায় কারো সাথে আলোচনা করতে গিয়ে যখন এই বাক্যটা প্রেজেন্ট করেছি যে এই বাক্যটার কি অর্থ বলুন, তখন 90% এর বেশি মানুষ এই বাক্যটার অর্থটা উঠিয়েছে এরকম যে বর্তমানে মানুষ কি করে? মানুষ আত্মীয়স্বজনদের সাথে Facebook বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই দেখা সাক্ষাৎ করে। ওই যে টু ভিজিট, টু অর্থ হচ্ছে করতে বা করার জন্য। তো আত্মীয়স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য মানুষ ফেসবুক বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। মেক্সিমাম মানুষ এইরকম অর্থটা ওঠায়। কিন্তু আসলে কি বিষয়টা এরকম? এখানে দেখেন প্রেফার শব্দটা আছে। ওটা হচ্ছে কিওয়ার্ড। ওইটা দিয়ে আপনি সূত্র নির্ণয় করবেন ১ম এ যে I prefer writing to reading এটার অর্থ কি? যে আমি পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করি। অর্থাৎ এখানে একটা ব্যতিক্রম জিনিস আছে। ব্যতিক্রম জিনিসটা হচ্ছে যে প্রেফার এর পরে ২ টা নাউন বা ২ টা ভার্ব প্লাস আইএনজি যদি আসে, তখন এই ক্ষেত্রে টু অর্থ দেন বা চেয়ে অর্থে ব্যবহৃত হয়। তো আপনি যদি এই সূত্রটা মিলিয়ে যদি আপনি এবার অর্থটা চিন্তা করেন, তাহলে দেখবেন আগের যে অর্থটা আপনি ধারণা করেছেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই বাক্যটার অর্থ হচ্ছে যে বর্তমানে মানুষ কি করেন? মানুষ বর্তমানে মানুষজন আত্মীয়স্বজনদের সাথে ফিজিক্যালি গিয়ে দেখা সাক্ষাৎ করার চেয়ে Facebook বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তাদের সময় কাটানোটা বেশি পছন্দ করেন। দেখলেন অর্থটা কিরকম সূত্র মিলানোর কারণে কত সহজে আমরা এই কঠিন, জটিল, লম্বা বাক্যটা খুব সহজে বুঝতে পারলাম। এবার আরেকটা বাক্য নিয়ে কাজ করেন ২০ সেকেন্ড সময়। I perceive you cannot help asking me how this man can think so minutely।
প্রথমত এখানে সমস্যাটা হচ্ছে পার্সিভ। পার্সিভ শব্দটার অর্থ হয়তো অনেকে জানেন না, যার কারণে প্রথমত এই একটা কঠিন শব্দটা আপনাকে সমস্যায় ফেলছে। তো পার্সিভ যদি আপনি ডিকশনারি বা অন্য কিছু দেখে যদি পার্সিভ এর অর্থটা আপনি ১ম এ অর্থটা উঠিয়ে নিয়ে আপনি এটাকে পার্সিভ শব্দটা বাদ দিয়ে এটার জায়গায় যদি একটা সহজ শব্দ রিপ্লেস করেন, তাহলে এটা একটা ভালো টেকনিক। সহজ শব্দ যদি আপনি বড় বাক্যের মধ্যে নিয়ে আসেন, তখন বড় বাক্যটা বোঝাটা অনেকটা সহজ হয়ে যায়। তো এই পার্সিভ এর জায়গায় আপনি রিয়ালাইজ বা এই ধরনের শব্দটা নিয়ে আসেন। I realize আমি বুঝতে পারছি। You cannot help asking me. কারণ cannot help অর্থ কি? সাহায্য করতে না পারা। asking me আমাকে জিজ্ঞাসা করে তুমি সাহায্য করতে পারবে না। How this man can think so minutely এই লোকটা কিভাবে minutely অর্থ হচ্ছে সূক্ষ্মভাবে। এই লোকটা কিভাবে এত সূক্ষ্মভাবে চিন্তা করে। তো এরকম যদি শব্দে অর্থ ওঠান তাহলে অর্থটা কিন্তু এইরকমই আসে। কিন্তু আপনি যদি একটা ফর্মুলা আপনার জানা থাকে, You cannot help obeying your parents এখানে কিন্তু আপনি বলবেন না যে তুমি তোমার পিতামাতাকে মান্য করে সাহায্য করতে পারবে না। বরং এটার অর্থ আপনি হয়তো জানেন, এটা হয়তো আপনি পড়েছেন, "You must obey your parents" এই যে এফার্মেটিভ বাক্যটাকে নেগেটিভ করতে হলে "You cannot help" অথবা "You cannot but" cannot but হলে obey আর cannot help হলে obeying your parents এরকম ট্রান্সফরমেশন টা আসে। তো এটার অর্থ কি কখনো চিন্তা করেছেন যে cannot help বা cannot but আসলে অর্থটা কিরকম দাঁড়ায়? এই cannot help বা cannot but এর অর্থ হচ্ছে না করে না পারা। না করে না পারা। অর্থাৎ তুমি তোমার পিতামাতাকে মান্য না করে পারবে না। তো এখানে আমরা কয়েকটা টেকনিক কাজে লাগালাম। প্রথমত হচ্ছে ট্রান্সফরমেশন টেকনিক। ট্রান্সফরমেশন টেকনিক অনুযায়ী আমরা বুঝতে পারছি, যদি আমরা এটা বুঝতে না পারি, cannot help obeying এটা দিয়ে যদি বুঝতে না পারি, must দিয়ে তো বুঝতে পারবো। আমরা যদি বলি যে, "You must ask me how this man can think so minutely" তুমি অবশ্যই আমাকে প্রশ্ন করবে যে এই লোকটা কিভাবে এত সূক্ষ্মভাবে চিন্তা করে। তো এখানে আপনি ফর্মুলা মেথড কাজে লাগাবেন, ট্রান্সফরমেশন মেথড কাজে লাগাবেন। ২ টা টেকনিক কাজে লাগালে দেখবেন এই বাক্যটা খুব সহজে আপনি বুঝে ফেলতে পারছেন। এবার আসুন ২য় টেকনিক ভ্যানিশিং আর্ট অর ডিডাক্টিং মেথড। এটা আপনারা অলরেডি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই ক্লাসের মধ্যে আপনারা পড়ে ফেলছেন। তো এবার আজকে আমরা এই একই টেকনিকটা বড় বাক্য বা কঠিন বাক্য বোঝার ক্ষেত্রে আমরা কিভাবে সাহায্য পেতে পারি এই টেকনিকটা দিয়ে এটা আমরা দেখার চেষ্টা করব। তো ভ্যানিশিং আর্ট আপনাদের মনে আছে ভ্যানিশিং আর্ট এর আমরা একটা ইমেজ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে ২ ভাই বাবা মারা যাওয়ার পরে তারা আলাদা হয়ে গেছে। মাঝখানে দেয়াল দিয়ে পার্টিশন দিয়ে দিয়েছে। এখন ২ ভাইয়ের একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ নাই। ২ ভাইয়ে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। কিন্তু তারা অন্তরে একজন আরেকজনের জন্য খুব টান অনুভব করে তো অনেকদিন পরে তারা কি করল? এই দেয়াল ভেঙে ২ ভাই আবার একত্র হয়ে গেল। বাঁধার দেয়াল সব ভেঙে ফেলল। তো ঠিক এরকম হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্ব বা অন্য বিভিন্ন বিষয় একটার সাথে যেটা আরেকটা রিলেটেড আছে। এই ধরনের একটার সাথে আরেকটা যে রিলেটেড এর মাঝখানে যদি আরো বাঁধার দেয়াল চলে আসে, মানে অন্যান্য ফাংশন বিশিষ্ট শব্দ চলে আসে। তখন কি হয়? যে ওই যে ২ টার মধ্যে যে একটা সম্পর্ক ছিল এটা অনেক দূরে চলে যায়। একটার সাথে যে আরেকটার মনের টান আছে এটা কিন্তু ফিল করা যায় না। তো আপনি যদি এই বাধার দেয়ালটা ভেঙে ফেলতে পারেন, তাহলে খুব সহজে আপনি ২ টাকে কাছাকাছি নিয়ে এসে চিন্তা করে খুব সহজে আপনি বাক্যের অর্থটা ফোটাতে পারবেন। আরেকটা উদাহরণ এটা বোঝার জন্য যে আমি আমার বইয়ের মধ্যে উদাহরণটা দিয়েছি যে এই লোকটা ধরেন, লোকটা খুবই অহংকারী। আমাদের দিকে দেখেন অহংকারের দৃষ্টিতে তাকাচ্ছে। তার কি গর্জিয়াস চেয়ারের মধ্যে বসে সে অহংকারের দৃষ্টিতে আমাদের দিকে তাকাচ্ছে। তো এ তো অহংকার ভালো না। মাটির মানুষ মাটিতে থাকবে। মাটির মতো বিনয়ী হবে। তো এই চেয়ারের কারণে হয়তো তার অহংকারটা বেড়ে গেছে। তো আমরা কি করলাম? তার চেয়ারটা ভ্যানিশিং আর্ট দিয়ে ভ্যানিশ করে দিলাম। তো ধপাস করে মাটিতে পড়ে গিয়ে সে মাটির মানুষ আবার মাটিতে চলে আসলো। এভাবে মাটির মানুষকে মাটিতে নিয়ে আসা। তো এরকম আমরা কি করব? যখন বিপত্তি সৃষ্টিকারী শব্দ বা শব্দ সমষ্টি ২ টা রিলেটেড বিষয়ের মাঝখানে আসবে, আমরা এগুলোকে ভ্যানিশিং আর্ট দিয়ে ভ্যানিশ করে দিব। এটার আরেকটা নাম হচ্ছে ডিডাক্টিং মেথড। ডিডাক্ট মানে হচ্ছে বাদ দেওয়া। তো আমরা বাদ দিয়ে কিছু জিনিস বাদ দিয়ে চিন্তা করলে দেখবেন বড় বাক্য আমাদের জন্য বোঝাটা অনেক সহজ হয়ে গেছে। যেমন আমরা আগের বাক্যটাতে বলেছিলাম, "If John had seen me when he was not in a state of sanity, he hit me" এই যে when he was not in a state of sanity এই অংশটার সম্পর্ক কিন্তু এই বাক্যে he hit me এটার সাথে সম্পর্কিত না। আমাদের হি হিট মি এটার সম্পর্ক হচ্ছে ইফ জন হ্যাড সিন মি এটার সাথে। জন যদি আমাকে দেখতো তাহলে কি করত? এই উত্তরটা আমরা দেব। তো এই উত্তরটা আমরা কমপ্লিট করার জন্য আমরা
এই মাঝখানের যে অংশটা আছে এটাকে যদি ভ্যানিশ করে দেই, তাহলে এই স্ট্রাকচারটা আমরা খুব সহজে বুঝে ফেলতে পারব। তাছাড়া দেখেন বাক্যের মধ্যে সবসময় সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলা সবসময় একটা ওয়ার্ডের মধ্যে থাকে না। কখনো ফ্রেজ আকারে থাকে, কয়েকটা শব্দ মিলে থাকে। আবার এগুলার মধ্যেও আবার ফ্রেজ গুলা একসাথে থাকে না। ফ্রেজের মাঝখানেও ধরেন অক্সিলিয়ারি ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে। অক্সিলিয়ারি এবং প্রিন্সিপাল ভার্ব এর মাঝখানে অ্যাডভার্ব বা অন্যান্য শব্দ চলে আসে। তখন এই ধরনের বাক্যের স্ট্রাকচারটা বোঝাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তো এই কঠিন স্ট্রাকচার গুলাকে সহজে বোঝার জন্য আমরা যদি ভ্যানিশিং আর্ট ব্যবহার করি তাহলে এই কঠিন জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। যেমন ধরেন একটা বড় বাক্য দিলাম, "An excellent combination of the picturesque natural beauty, sandy beaches, blue sky, and the shimmering expanse of water of the Bay of Bengal and the evergreen forest makes Kuakata a much sought after tourist destination." তো বড়, বড় বাক্যগুলা পড়লে আমরা কি করি? ওই যে এখানে ভার্বটা বসাবো আমরা। এই যে এন্ড আছে, এন্ড এর পরে দা এভারগ্রিন ফরেস্ট এটা তো সিঙ্গুলার আছে। আমরা ধরে নিব যে এভারগ্রিন ফরেস্ট মেক্স কুয়াকাটা এ মাচ সট আফটার টুরিস্ট ডেস্টিনেশন। বড় বাক্য আসলে আমরা কি করি? এইরকমই অনেকেই, অনেকেই, সবাই না, অনেকেই আমরা এরকম চিন্তা করি। ওই যে ছোট একটা অংশকে নিয়ে চিন্তা করি। ভার্বটা দেখলে ভার্বটা বসানোর সময় ভার্বের আগে কি আছে ওইটা নিয়ে চিন্তা করি। পুরোটা একসাথে আমরা চিন্তা করতে পারি না। তো এখানে দেখেন মূলত এখানে অফ যে আছে, অফ এর পরে যে অংশগুলা আছে এই সবগুলা হচ্ছে অফ এর অবজেক্ট একেবারে ফরেস্ট পর্যন্ত। আর অবজেক্ট কখনো একটা ফাইনাইট ভার্ব এর সাবজেক্ট হতে পারে না। অতএব এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে মূল শব্দটা হচ্ছে কম্বিনেশন। অর্থাৎ সাবজেক্ট যে এখানে এন এক্সিলেন্ট থেকে শুরু করে ফরেস্ট পর্যন্ত এই পুরোটাই কিন্তু সাবজেক্ট। কিন্তু সাবজেক্ট ফ্রেজ হলে কি করতে হয় আপনাদের অবশ্যই মনে আছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এ পড়েছিলাম যে একটা হেড ওয়ার্ড বের করতে হয়। ওই হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব বসাতে হয়। এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে কম্বিনেশন। আর কম্বিনেশন যেহেতু সিঙ্গুলার তবে এখানে মেক্স বসাতে হবে আপনাকে। কম্বিনেশন মেক্স কুয়াকাটা। এই সব কিছুর কম্বিনেশন বা সবকিছু একসাথে থাকার কারণে কুয়াকাটাটা অনেক টুরিস্টদের কাছে এটা একটা কাঙ্ক্ষিত সর্ট অফ মানে হচ্ছে কাঙ্ক্ষিত। অনেক বেশি কাঙ্ক্ষিত একটা গন্তব্যস্থানে পরিণত হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। অনেক বড় বাক্য দেখছেন কত সহজে আমরা বুঝতে পারছি। আবার কোন সময় ওই যে বললাম যে রিলেটেড এই যে এটার সাথে এটা রিলেটেড। কিন্তু মাঝখানে ভিন্ন, ভিন্ন ফাংশন বিশিষ্ট আরো ২ টা জিনিস চলে আসলো। তখন এই ২ টার সম্পর্কটা আমরা ভুলে যাই। এই সম্পর্ক অনুযায়ী কাজ করতে পারি না। যেমন ধরেন, "He always speak the truth. He never tell a lie." বাক্য ২ টা শুদ্ধ না ভুল? এক দৃষ্টিতে অনেকেই বলবেন যে বাক্যটা শুদ্ধ। এটার পেছনে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা প্রবাদ বাক্যের মতো বা ট্রান্সলেশন এর জন্য আমরা পড়ি সদা সত্য কথা বলবে। সদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্যা ট্রুথ। কখনো মিথ্যা বলো না, নেভার টেল এ লাই। এই ধরনের ট্রান্সলেশন আমরা ছোটবেলা থেকেই পড়ে আসি এবং এটা আমাদের মাথার মধ্যে অনেক গভীরে এটা সেট করা আছে যে অলওয়েজ এর পরে স্পিক, স্পিকস আমরা চিন্তা করি না। নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই টেলটাই আমাদের মাথায় থাকে। ওই যে ডিপ সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট ওইটার কারণে আমরা এখানে যে হি আছে, এই হি টা আমরা ভুলে যাচ্ছি। হি যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি করতে হয়? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ ভার্ব এর শেষে এস বা এস যোগ করতে হয়। তো এখানে ঝামেলার মূল উৎসটা হচ্ছে এই যে অলওয়েজ এবং নেভার। তো এগুলাকে যদি আপনি ভেরিশ করে দিতে পারেন তাহলে দেখবেন যে হি স্পিকস দ্যা ট্রুথ বা হি টেলস এ লাই এটা আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন। দূরত্ব দূর হয়ে গেলে কাছাকাছি চলে আসলে আউট অফ সাইট না হলে আপনার আউট অফ মাইন্ড ও হবে না। অতএব এখানে হবে হি অলওয়েজ স্পিক দ্যা ট্রুথ আর হি নেভার টেলস এ লাই। আরেকটা বাক্য আমরা দেখি, I have a dream that one day, even the state of Mississippi, a state sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression, transform into an oasis of freedom and justice. এটা হচ্ছে মার্টিন লুথার কিং এর I have a dream এর বক্তৃতার একটা অংশ। তো এই যে ট্রান্সফর্ম এই ভার্বটাকে আমরা সঠিকভাবে বসাবো। কিভাবে বসাবো? তো আগের মতো আমরা কি করব? একটা হেড ওয়ার্ড নির্ণয় করব। এই যে ট্রান্সফর্ম এর মূল সাবজেক্ট কোনটা? তো এখানে আমরা একটু এনালাইসিস করলে আমরা বুঝতে পারবো যে I have a dream that one day even the state of Mississippi যে the state of Mississippi এর পরে a state sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression এই জিনিসগুলা কিন্তু মিসিসিপি state of the state of Mississippi এটা সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। অতএব এখানে এই যে কমা দিয়ে আলাদা যেগুলা এরকম আসে এগুলাকে বলা হয় অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ গুলা কখনোই ভার্ব ভার্বটাকে নিয়ন্ত্রণ করে না। অতএব এই জিনিসগুলাকে আপনি
ভ্যানিশিং আর্ট দিয়ে ভ্যানিশ করে দিবেন। তাহলে দ্য স্টেট অফ মিসিসিপি কি হবে? আমার স্বপ্ন আছে যে একদিন এই স্টেট অফ মিসিসিপিটা রূপান্তরিত হবে যেটা এখন মরুভূমির মতো আছে, উত্তপ্ত হচ্ছে। এটা একসময় মুক্তি এবং ন্যায় বিচারের একটা মরুদ্যানে, যেখানে অনেক ফসল জন্মে মরুর মাঝখানে যে উদ্যান, মরুদ্যান, এটাতে পরিণত হবে। তাহলে পরিণত হবে ফিউচার টেন্স এ হবে এবং ট্রান্সফর্ম অর্থ হচ্ছে পরিণত করা, অন্যকে পরিণত করা। কিন্তু এটা নিজেই পরিণত হবে। অতএব অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ হবে এবং ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। অতএব এখানে আমরা সঠিক আনসারটা কি দিব? will be transformed। তাহলে দ্য স্টেট অফ মিসিসিপি এটা যদি আমরা এটার সাথে নিয়ে আসি, তাহলে সহজে আমরা সাবজেক্ট এবং ভার্ব এর সম্পর্ক লক্ষ্য করে আমরা এটা খুব সহজে আমরা করতে পারবো। কিন্তু বড় বাক্য হলে আমরা অনেকেই ঘাবড়ে যাই। বড় বাক্যগুলো হলেই আমরা মনে করি যে এটা আমরা বুঝতে পারব না। তো আশা করি এই টেকনিক গুলো আপনারা যদি কাজে লাগান, মাঝখান থেকে যদি অন্যান্য অপ্রয়োজনীয় বা যেগুলা স্ট্রাকচার এর সাথে রিলেটেড না, অর্থগতভাবে রিলেটেড কিন্তু স্ট্রাকচারালি নট রিলেটেড, এই ধরনের জিনিসটাকে যদি আপনি দূর করে দিতে পারেন, ভ্যানিশ করে দিতে পারেন, তাহলে আপনি স্ট্রাকচারটা খুব সহজে বুঝে ফেলতে পারবেন। শেক্সপিয়ারের হ্যামলেট নাটক থেকে একটা লাইন দেখেন, "I loved Ophelia. 40,000 brothers could not with all their quantity of love make up my sum. What will thou do for her?" তো এই দেখেন নাটক বা কবিতা এগুলার মধ্যে আমাদের বুঝতে অনেক সমস্যা হওয়ার একটা বড় কারণ হচ্ছে পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন। বড় সমস্যা হচ্ছে এই ক্যাপিটালাইজেশনটা। কবিতা বা নাটকের প্রত্যেকটা লাইনের ১ম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল ওয়ার্ডে দেওয়া থাকে, ক্যাপিটাল লেটারে দেওয়া থাকে। কবিতা বা নাটক এগুলার প্রতিটা লাইনের ১ম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল লেটারে দেওয়া থাকে। এই আই, সি এবং মেঘ। এই প্রত্যেকটাই ক্যাপিটাল লেটারে আছে। আই যদিও শুরু হয়েছে কিন্তু সি কিন্তু সি বা এম এগুলা কিন্তু বাক্যের শুরু না। এগুলো আগের বাক্যের একটা কন্টিনিউয়াস ফ্লো। কিন্তু এখানে ওই যে ক্যাপিটালাইজেশন এর কারণে আমাদের অনেকের কাছে মনে হয় যে এটা মনে হয় নতুন বাক্য শুরু হয়েছে। তো এটা একটা সমস্যা। দ্বিতীয়ত হলো দেখেন 40,000 ব্রাদার্স এটা হলো সাবজেক্ট। সাবজেক্টের পরে এখানে কুড নট এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। এটার পরে মেইন ভার্ব নাই। মেইন ভার্ব না দিয়ে মাঝখানে আরো অনেক কিছু চলে আসছে। এরপরে ওই যে মেক আপ মাই সাম। তো আমরা এই জিনিসগুলাকে যদি একত্র করতে পারি, মাঝখানের জিনিসগুলাকে যদি ভ্যানিশ করে দিতে পারি, তাহলে দেখবেন ওই যে লাইন ৩ টা আছে, ৩ টা লাইন চিন্তা না করে আমরা একটা লাইনে যদি চিন্তা করি, কন্টিনিউয়াস ফ্লো হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন বাক্যটা বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো I loved Ophelia, 40,000 brothers could not make up my sum of love with all their quantity of love। মানে হ্যামলেট তার এখানে তার ভালোবাসার আতিশয্য বোঝাচ্ছে যে আমি অফেলিয়াকে এতটাই বাসতাম যে ৪০,০০০ ভাইয়ের ভালোবাসা যদি একত্র করা হয় তবুও আমার ভালোবাসার টোটালের সমান হবে না। তো এই যে লাইনটা দেখেন অনেক ডিফিকাল্ট মনে হবে যারা ওই লিটারেচারের স্টুডেন্ট না, তাদের জন্য এই ধরনের লাইনগুলা বোঝা কিন্তু অনেক টাফ। তো আপনারা এগুলাতে মনে রাখবেন, ওই যে ক্যাপিটালাইজেশন এর কারণে কিন্তু বিভ্রান্ত হবেন না। দেখবেন যে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ওটা কন্টিনিউয়াস ফ্লো কিনা, না ওই জায়গায় থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরতে একেকটা লাইনে কিন্তু একেকটা ফ্রেজ বা একেকটা ক্লজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এরকম কবিতার মতো আমরা আগে যে ছোটবেলায় যে কবিতাগুলো পড়েছি, ওই ধরনের একটা ইয়ের কারণে আমাদের মেন্টাল একটা সেটআপ থাকে যে মনে হয় প্রত্যেকটা লাইনে মনে হয় একটা ফেজ, একটা অংশ শেষ হয়ে যাবে। কিন্তু এরকম শেষ নাও হতে পারে, এটা কন্টিনিউয়াস ফ্লো টা চলতে পারে। তো তারপরে দেখেন কখনো একটা শব্দ বা শব্দ সমষ্টির সাথে আলাদা ভাবে সম্পর্কিত অনেকগুলা জিনিস একটার পর একটা আসতে থাকে। তখন পুরো বাক্যটার অর্থ ওঠানোটা একটু কঠিন হয়ে পড়ে। আবার আমরা মার্টিন লুথার কিং এর 'I have a dream' এ চলে যাই। তো দেখেন বাক্যটা ৩০ সেকেন্ড সময়। ৩০ সেকেন্ডের মধ্যে দেখেন আপনার ২ টা কাজ। একটা হচ্ছে আপনি এই শব্দটার অর্থ বলবেন। আরেকটা হচ্ছে I still have a dream, এটা কোন ক্লজ? তো দেখেন এখানে
I say so এইরকম যদি আপনি চিন্তা করতে পারেন, এই যেমন ধরেন I think so অর্থ কি আমি এরকম মনে করি। এটাকে যদি ফর্মুলা হিসাবে আপনি মুখস্থ করে রাখেন I think so এই so অর্থ হচ্ছে এরকম বা এরূপ। তো এই জিনিসটা যদি এখানে কাজে লাগান এবং এখানে যদি ভ্যানিশিং আর্ট দিয়ে to you, today, my friends এই জিনিসগুলা ভ্যানিশ করে দেন তাহলে I say so সহজে বুঝে গেছেন আমি এরূপ বলছি বা বলি। তারপরে হচ্ছে এই ক্লজটা নির্ণয় করা I still have a dream এটা কোন ক্লজ? দেখেন এখানে যদি আপনি একটা that যোগ করে দিতে পারেন এডিং মেথড অনুযায়ী। that যোগ করলে দেখবেন আপনি খুব সহজে এটা নির্ণয় করতে পারবেন। I say that I still have a dream এরকম যদি চিন্তা করেন যে আমি বলছি যে আমার এখনো একটা স্বপ্ন আছে। তো এই যে এখানে সে এর অবজেক্ট হিসাবে আপনি এটাকে ধরে নিতে পারেন এটা নাউন ক্লজ অথবা যদি I say so বলেন I say so that I still have a dream তবুও আপনি এটাকে নাউন ক্লজ বলবেন। I say so, so এর একটা এই অ্যাপোজিটিভ হিসাবে আপনি ধরে নিতে পারেন। অ্যাপোজিটিভ ধরেন অথবা সে এর অবজেক্ট ধরেন যেভাবেই ধরেন না কেন আপনি এটাকে নাউন ক্লজই বলবেন। এখানে দেখেন বাক্যের প্রত্যেকটা অংশ কিন্তু I say এর সাথে রিলেটেড। I say to you, I say today, I say to you my friends, I say so, I say so even though we face the difficulties of today and tomorrow. I say so that I still have a dream. তো এই যে বাক্যটা বোঝার জন্য আপনি প্রত্যেকটা অংশকে যদি আপনি ওই সে এর সাথে একটু রিলেট করেন, তাহলে দেখবেন যে খুব সহজে আপনি পুরো বাক্যটাই বুঝতে পারবেন। কিন্তু প্রত্যেকটা অংশ আলাদাভাবে যদি চিন্তা করেন, দেখবেন একটার সাথে আরেকটার কোনো মিল খুঁজে পাচ্ছেন না। তো এবার চলেন আমরা পরবর্তী স্টেপে যাই। আমাদের পরবর্তী টেকনিক হচ্ছে স্কুইজিং দ্য ওয়ার্ল্ড ইনটু এ বল বা কম্প্রেসিং মেথড। কম্প্রেস ওই যে আমরা পড়েছিলাম আগে মনে আছে আপনাদের? কবি নজরুল বলেছিলেন, "বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে।" বিশ্বজগৎটাকে আপন হাতের মুঠোয় করে দেখতে হলে কি করতে হবে? এই বিশাল পৃথিবীটাকে আপনি স্কুইজ করে চেপে ধরে এটাকে আপনি একটা বলে পরিণত করবেন। যদি করতে পারেন তাহলে আপনার জন্য এই বিশ্বজগৎটাকে নজরুলের মতো হাতের মুঠোয় পুরে দেখা সম্ভব। তো ঠিক এইরকম বড় বাক্যের অংশ যদি থাকে, একটা বাক্যের বড় অংশ সাবজেক্ট, অবজেক্ট বা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এই ধরনের জিনিসটা যদি অনেক বড় থাকে, এটাকে যদি আপনি ছোট করে একটা শব্দ দিয়ে রিপ্লেস করে নিতে পারেন। তাহলে দেখবেন বাক্যটা বোঝা আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে। যেমন আমাদের আলোচিত যে আগের বাক্যটা, "The people of this time prefer using their time on Facebook and other social network to visiting their relatives." এই বাক্যটা ওই যে ফ্রেজটা "using their time on Facebook and other social network" অনেক বেশি বড় হওয়ার কারণে কিন্তু এই জটিলতাটা তৈরি হয়েছে। তাই আপনি এটাকে যদি this to that এরকম ধরে নেন, আপনি অর্থের জন্য আপনি বুঝবেন অর্থটা শব্দগুলা দিয়ে চিন্তা করবেন। কিন্তু বাক্যের স্ট্রাকচারটা বোঝার জন্য আপনি this to that, the people of this time prefer this to that এরকম করে যদি চিন্তা করেন তাহলে স্ট্রাকচারটা ১ম এ বুঝে যাবেন এবং স্ট্রাকচার অনুযায়ী কিন্তু to এর অর্থটা আসবে। আপনি শব্দে বললে কিন্তু এরকম অর্থটা পাবেন না। পুরো স্ট্রাকচারটা একসাথে আপনি মাথায় নিয়ে চিন্তা করলেই আপনি to এর অর্থটা পাবেন যে এখানে to অর্থ হচ্ছে then। তো অথবা আপনি এখানে ভ্যানিশিং আর্ট ব্যবহার করে ইউজিং রেখে বাকি সবটা ভ্যানিশ করে দিতে পারেন এবং ভিজিটিং রেখে বাকি সবটা ভ্যানিশ করে দিতে পারেন। তো ভ্যানিশিং আর্ট ব্যবহার করলে এখানেও কিন্তু ভ্যানিশিং আর্ট ব্যবহার করার পর এটা কিন্তু ওই স্কুইজিং দ্য ওয়ার্ল্ড ইন্টু এ বলে পরিণত হয়ে গেল। তো এবার দেখেন বাক্যটা বোঝা কিন্তু খুব সহজ। Facebook ব্যবহার করা বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করা এটাকে মানুষ আজকাল কি করে বেশি পছন্দ করে ভিজিটিং দেয়ার রিলেটিভস আত্মীয়স্বজনদের সাথে দেখা করার চেয়ে। আরেকটা বাক্য দেখুন, "The situation of his house seemed too boring and unpleasant and filled with many obstacles for him to concentrate on studies." দেখেন তো বাক্যটার অর্থটা কিরকম একটু চিন্তা করুন। আশা করি আপনারা পেরেছেন। একটু ফর্মুলা মিলিয়ে নেন দেখবেন হয়ে গেছে। "The work is too difficult for him to do." কাজটা তার জন্য এতই কঠিন যে সে এটা করতে পারবে না। এখানে দেখেন করতে পারবে না কিন্তু এখানে কোনো নট নাই। টু ডু আছে। কিন্তু অর্থ হচ্ছে করতে পারবে না। তো এইটা মাথায় রেখে এখানে to do অর্থ হচ্ছে পারবে না। ওই যে আগে to থাকার কারণে এখানে একটা অতিরিক্ত না অর্থ চলে আসে। এখন দেখেন বাক্যটা কিন্তু খুব সহজ হয়ে গেছে। The situation of his house seemed too boring and unpleasant and filled with many obstacles. এই যে অনেক জিনিস চলে আসছে to এর পরে। যার কারণেই বাক্যটা কঠিন হয়ে গেছে। তাহলে too boring এতটাই বিরক্তিকর, এতটাই নিরানন্দ এবং অনেক বাধায় পরিপূর্ণ তার জন্য হয়ে গেছে যে সে কি করতে পারে না? পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারে না, কনসেনট্রেশন দিতে পারে না। তো দেখেন এই সূত্রটা যদি আপনি এখানে প্রয়োগ করেন, তাহলে বাক্যটা আপনার জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং এটাকে আপনি যদি ওই যে squeezing the world into a ball এর সাহায্যে এই টু ব্যাড
একটা শব্দ দিয়ে রিপ্লেস করে নেন। টু ব্যাড এতই খারাপ যে সে মনোযোগ ধরে রাখতে পারছে না। নেগেটিভ জিনিস যতগুলো আসবে সবগুলাকে আমরা ব্যাড ধরে নিতে পারি। ভালো জিনিস যা আছে সবগুলাকে গুড দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সাবজেক্ট অনেক বড় হলে এটাকে আমরা একটা ইট দিয়ে রিপ্লেস করে দিতে পারি। ইট অথবা হয়তো কোন ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে হি দিয়ে রিপ্লেস করে দিতে পারি। যদি প্লুরাল হয় তাহলে দে দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে এরকম প্রোনাউন দিয়ে বা কোন একটা শব্দ দিয়ে ভালো অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে গুড বা ব্যাড এই ধরনের শব্দ দিয়ে আপনি রিপ্লেস করে দিতে পারেন। রিপ্লেস করে দিলে দেখবেন বড় বাক্যটা আপনি খুব সহজে বুঝে ফেলছেন। এবার আসুন ফুড এন্ড ইটিং মেথড অর ডিভাইডিং মেথড এটা নিয়ে আগেই মোটামুটি ক্লিয়ার বলা হয়ে গেছে যে আপনি সেন্টেন্সটা বোঝার জন্য পার্ট করে আপনি অর্থগুলো ওঠানোর চেষ্টা করবেন। I have a dream that one day even the state of Mississippi, a state sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression, will be transformed into an oasis of freedom and justice. অর্থ ওঠানোর জন্য আপনাকে একটা হচ্ছে সামগ্রিক আগে যেটা আমরা করেছি যেটা সামগ্রিক স্ট্রাকচারটা বুঝতে হবে। এরপরে শব্দে অর্থগুলা উঠানোর জন্য আমরা ফ্রেজ বা ক্লজ আকারে ভেঙে আমরা অর্থগুলা উঠানোর চেষ্টা করব। পরে সবগুলাকে সমন্বয় করব। তো এভাবে যদি আপনি মনে একেকটা দাগ দিয়ে আলাদা করে নিতে পারেন বা প্রয়োজনে আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যেও ধরেন রিটেন এক্সাম এর মধ্যে ট্রান্সলেশন আসলো। তখন আপনি প্রয়োজনে প্রশ্নের মধ্যে এরকম কিছু দাগ দিয়ে একটু আলাদা করে নিয়ে অর্থগুলা ওঠানোর চেষ্টা করবেন। দেখবেন যে আপনার সাইকোলজিক্যাল স্ট্রেসটা অনেক কমে যাবে। আপনি ছোট জিনিস আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন। এরপরে সবগুলাকে সমন্বয় করে নিবেন স্ট্রাকচার অনুযায়ী। ফর্মুলা ইউস করে আপনি এটার স্ট্রাকচারটা পুরোটা বুঝার চেষ্টা করবেন। এরপরে সবগুলাকে সমন্বয় করবেন। I say to you today my friend so আমি তোমাদেরকে আজ এরকম বলছি আমার বন্ধুরা একটা ভাগ দিলেন। Even though we face the difficulties of today and tomorrow. Even though we face the difficulties of today and tomorrow. এমনকি যদিও আমরা বর্তমান এবং ভবিষ্যতের অনেক সমস্যার আমরা মোকাবেলা করছি। I still have a dream. এ সত্ত্বেও আমার এখনো একটা স্বপ্ন আছে। এভাবে ভেঙে আলাদা অর্থ উঠাবেন। I perceive আলাদা করে দিলেন। You cannot help asking me how this man can think so minutely এভাবে আলাদা করে অর্থগুলা উঠানোর চেষ্টা করবেন। আপনি যখনই একটার সাথে আরেকটার ফ্রেজের অংশ আপনি লাগিয়ে দিবেন, জোড়া লাগিয়ে দিবেন, তখন কিন্তু অর্থটা এলোমেলো হয়ে যাবে। তো এভাবে কোন ফ্রেজটা বা কোন ক্লজটা কোন জায়গায় গিয়ে আপনাকে পার্টিশন দিতে হবে, এটাও আপনাকে বোঝার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবার আসুন এডিং মেথড। এড মানে হচ্ছে যোগ করা। যেখানে কিছু শব্দের শর্টেজ থাকার কারণে অর্থটা বোঝা যাচ্ছে না। সেই জায়গায় আমরা যে শব্দটা দিলে অর্থটা সহজে বোঝা যায়, এই ধরনের শব্দ আমরা যোগ করে নিব। যেমন নাউন এর পরে যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ এর আলাদা একটা ফর্ম দিয়ে যদি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করে এই ধরনের শব্দ থাকে, শব্দ সমষ্টি থাকে অথবা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে একটা নাউনের পরে আরেকটা নাউন ফ্রেজ দিয়ে নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া বা তার পরিচয় দেওয়া এরকম নাউন ফ্রেজ থাকে। তখন আমরা কি করব? এক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন that বা who বা which বা whom এই ধরনের একটা শব্দ যোগ করে নিব, যেটা আমাদের অর্থ বুঝতে অনেক বেশি সাহায্য করবে। অন্য কথায় এগুলোকে সিম্পল থেকে কমপ্লেক্স এ রূপান্তর করে নিলে ট্রান্সফরমেশন মেথডটা ইউজ করলে এই ধরনের বাক্যটা খুব সহজে বোঝা যায়। যেমন ধরেন, "দ্য ম্যান ফলোইং মি মে বি এ থিফ" এটা কোন টেন্স? ফলোইং মি। ফলোইং মি দেখলে অনেকেই বলবেন যে কন্টিনিউয়াস টেন্স। ফলোইং মি এখানে কিন্তু এম ইজ আর কিছুই নাই। অতএব এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না। ফলোইং মি এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলে ভার্ব প্লাস আইএনজি আছে। এটা কিসের কাজ করছে এখানে? দ্য ম্যান ফলোইং মি যে লোকটা আমাকে অনুসরণ করছে। এখানে ম্যান এর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে একটা যে যদি আপনি হু যদি আপনি যোগ করে নিতে পারেন, তাহলে দেখেন অর্থটা খুব সহজে আপনি মিলিয়ে নিতে পারছেন। যে লোকটা আমাকে অনুসরণ করছে সে একটা চোর হতে পারে। The rice produced in Dinajpur is fine. ঠিক একইভাবে the rice produced in Dinajpur, produced in Dinajpur এই যে এটা কি কোন টেন্স? Past indefinite? No. এটা past participle form এবং এটা দিয়ে ওই রাইসের অ্যাডজেক্টিভ হিসেবে এটা ব্যবহার করা হয়েছে। যে যোগ করে নিতে পারেন। যে চালটা দিনাজপুরে উৎপন্ন সেটা ভালো। The machine made in China works not well. একই রকম বাক্য। The machine যেটা চীনে তৈরি এটা ভালো কাজ করছে না। The people deprived of their rights are the poor. যে মানুষগুলো অধিকার থেকে বঞ্চিত তারা হচ্ছে দরিদ্র। The man honest in his deed will rise today or tomorrow. The man honest in his deed. honest টা কিন্তু নাউনের আগে না এসে পরে চলে আসে। কারণ কি এটা একটা ফ্রেজ। যদি শুধু honest থাকতো
an honest man থাকতো তাহলে সমস্যা ছিল না। কিন্তু এখানে honest in his deed meant এভাবে তো বলতে পারবেন না। তো এরকম adjective phrase যখন হয় তখন এটাকে নাউনের পরে বসাতে হয়। আর পরে বসালেই আমাদের অর্থ টানাতে একটা ঝামেলা তৈরি হয়। তো এই ঝামেলা দূর করার জন্য আমরা এটাকে যদি একটা who, what, that, which এই ধরনের শব্দ একটা যোগ করে নেই, তাহলে দেখবেন বাক্যটা বোঝা অনেক সহজ। যে লোকটা তার কাজে সৎ, সে আজ হোক কাল হোক সে উন্নতি করবেই। মিস্টার কামাল a doctor is living in the UK. মিস্টার কামাল একজন ডাক্তার। কিভাবে লাগে? মিস্টার কামাল একজন ডাক্তার ইংল্যান্ডে বাস করছেন। তো মিস্টার কামাল যিনি একজন ডাক্তার, এরকম যদি আমরা বলি তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। তাহলে বাক্যটা আমাদের জন্য বোঝাটা অনেক সহজ হয়। তারপরে কবি সাহিত্যিকরা অনেক সময় তাদের ছন্দের মিল রাখার জন্য বা লাইনের মধ্যে সিলাবলের সংখ্যা ঠিক রাখার জন্য কখনো অল্প শব্দে তারা অধিক অর্থ বোঝানোর চেষ্টা করেন। বা কখনো বিষয়টা হয়তো গুরুগম্ভীর। গুরুগম্ভীর বিষয় হওয়ার কারণে তারা ইচ্ছাকৃতভাবে ভাষার মধ্যে একটা দুর্বোধ্যতা সৃষ্টি করতে চান। কখনো যাতে একটা বাক্য দিয়ে ভিন্ন, ভিন্ন অর্থ বোঝাতে পারে। আপনি একটা বাক্য বুঝবেন, এটা দিয়ে এই অর্থ হতে পারে, ওই অর্থ হতে পারে। এই ধরনের কাজ করার জন্য তারা কি করেন? অনেক সময় শব্দ উজ্জ করে দেয়। এক বা একাধিক শব্দ উজ্জ করে দেয়। তখন বাক্যগুলা বোঝা কিন্তু অনেক টাফ হয়ে যায়। তখন আপনি কিছু পদ্ধতি অনুসরণ করবেন। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে দেখবেন বাক্যগুলো বোঝা সহজ হবে। বাক্যের স্ট্রাকচারটা যদি ইনকমপ্লিট হয় তাহলে আপনি ১ম এ বাক্যের স্ট্রাকচারটা কমপ্লিট করার চেষ্টা করবেন। বাক্যের অর্থ ইনকমপ্লিট থাকলে যে, যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারটা ঠিকই আছে কিন্তু অর্থটা কমপ্লিট হচ্ছে না। তাহলে অর্থটা কমপ্লিট করার জন্য আপনি ওইভাবে ধরে নিবেন, বাক্যটাকে ওইভাবে ধরে নিবেন যে এইরকম অর্থ দিচ্ছে এটা। প্যারালালিজম চিন্তা করে। যে আগের ক্লজটা এইরকম ছিল। এখানে হয়তো ভার্ব নাই বা এখানে হয়তো অবজেক্ট নাই বা সাবজেক্ট নাই। তো আগেরটার সাথে কম্পেয়ার করে একটা সাবজেক্ট বা অবজেক্ট বা ভার্ব এটা আপনি এড করে নিতে পারেন। কবিতার বা গদ্যের থিম বুঝে নিতে পারলেন। বিষয়বস্তুর সাথে আপনার যদি পরিচিতি থাকে, আপনি যদি আগেই জানেন যে এটা কি সম্পর্কে বলা হচ্ছে, তো এটার সাথে সঙ্গতি রেখে আপনি এই কাজগুলা করতে পারেন। বাক্যের স্ট্রাকচার বা মিনিংটা যদি ইনকমপ্লিট হয় সেটাকে আপনি কমপ্লিট করে নিতে পারেন। বাক্যের পূর্বাপর বিবেচনা করে বাক্যকে কমপ্লিট করে নিন। বাক্যের আগে পরে কি আছে? আগের ২ টা ৩ টা সেন্টেন্স, পরের ২ টা ৩ টা সেন্টেন্স দেখলে মাঝখানের সেন্টেন্সটা হয়তো সহজে বোঝা যেতে পারে। যেমন ধরেন, "বিউটি ইস ট্রুথ, ট্রুথ বিউটি।" জন কিটসের বিখ্যাত লাইন, "বিউটি ইস ট্রুথ, ট্রুথ বিউটি।" এটা তো বুঝলাম বিউটি ইস ট্রুথ। সুন্দরী সত্য। কিন্তু ট্রুথ বিউটি এটা তো সেন্টেন্সই হলো না। ট্রুথ বিউটিটা আবার। তো আগেরটার সাথে প্যারালাল চিন্তা করেন। বিউটি ইস ট্রুথ ছিল। এখানে ইস আছে, এখানেও ইস থাকার কথা। অতএব ট্রুথ ইস বিউটি এরকম আপনি চিন্তা করলে সহজে বুঝে নিতে পারবেন। রিডিং মেক, মেক মানে এটা হচ্ছে আর্চাইক ওয়ার্ড। পুরনো প্রাচীন শব্দ। এটা ব্যবহার করা হয়েছে। মেক মানে হচ্ছে মেক্স। বর্তমানে এটা মেক্স। আগে পুরোনো ইংলিশের মধ্যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, এখন যেভাবে আমরা এস বা এস যোগ করি, তো আগের যুগে এটা কি করা হতো? টিএইচ বা ইটিএইচ যোগ করা হতো। তো রিডিং মেক্স মানে হচ্ছে রিডিং মেক্স। রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডিম্যান অ্যান্ড রাইটিং এন এক্সাক্ট ম্যান। তো রিডিং মেক্স এ ফুল ম্যান আমরা বললাম, রিডিং কি করে একজন মানুষকে পরিপূর্ণ মানুষ বানায়। কনফারেন্স এ রেডিম্যান আপনার কাছে এটা মনে হতে পারে যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। একজন প্রস্তুত মানে প্রত্যুৎপন্নমতি সবসময় যার রেডি উইট থাকে এই ধরনের মানুষের সাথে আপনি কনফারেন্স করেন। বোঝা যায় এরকম। আসলে এটা হচ্ছে কনফারেন্স মেক্স এ রেডি ম্যান। আপনি যদি মানুষের সাথে বেশি, বেশি করে আলাপ আলোচনা করেন, কনভারসেশন করেন, তাহলে আপনার উপস্থিত বুদ্ধিটা বাড়বে। বিভিন্ন পরিস্থিতি যখন আপনি ফেস করবেন, তখন কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয়, এই ধরনের প্রত্যুৎপন্ন মতিত্ব আপনার মধ্যে আসবে। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্টমেন্ট এটাকে চিন্তা করে দেন, রাইটিং এর এক্সাক্ট ম্যান মনে হয় যে এটা অবজেক্ট, রাইটিং এর অবজেক্ট। একজন এক্সাক্ট ম্যান কে লিখা মানে একজন এক্সাক্ট ম্যান বা সঠিক মানুষকে নিয়ে আপনি লিখবেন এরকম কিছু বোঝা যায়। কিন্তু আসলে এখানেও একটা মেক্স শব্দ আছে। রাইটিং মেক্স অ্যান এক্সাক্ট ম্যান। আপনি যত বেশি লিখবেন তত আপনি নিখুঁত হবেন। বলার সময় আমাদের অনেক ভুল হয়। গ্রামাটিক্যাল ভুল হয়, অনেক ধরনের ভুল হয়। আপনি যখন লিখবেন তখন এটাকে আপনি রিরাইট করতে পারবেন, আবার চেক করতে পারবেন। কথাকে তো আর ব্যাক করে আপনি ঠিক করতে পারবেন না। তো রাইটিং এর মাধ্যমে আপনি একজন এক্সাক্ট ম্যান হবেন। এটা ফ্রান্সিস বেকনের বিখ্যাত লাইন। এটা আপনার কোটেশন হিসেবে পরীক্ষায় আসতে পারে। রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং ইন এক্সাক্ট ম্যান। আর বিউটি ইস ট্রুথ, ট্রুথ বিউটি এটা কার লাইন বললাম? জন কিটসের লাইন। আচ্ছা, হ্যাভ ইউ কাট ইউর হেয়ার? আস্কড জিম। কাট ইট অ্যান্ড সোল্ড ইট, সেড ডেলা। তো আপনি যদি মাঝখান থেকে কাট ইট অ্যান্ড সোল্ড ইট বলেন, কাট ইট অর্থ কি এটা কেটে ফেলো। অ্যান্ড সোল্ড ইট বিক্রি করে দিয়েছিল।
অর্থটা কিছুই আসে না। ডেলা বলল, এটা কি বলল? কিছুই বোঝা যায় না। তো আপনি আগের সেন্টেন্সটার সাথে একটু কম্পেয়ার করেন। আগের সেন্টেন্সটার সাথে এটার একটা লিঙ্ক তৈরি করেন। "হ্যাভ ইউ কাট ইউর হেয়ার?" তুমি কি তোমার চুল কেটে ফেলেছ? আস্কড জিম। জিম জিজ্ঞেস করল ডেলাকে যে, "তুমি কি তোমার চুল কেটে ফেলেছ?" তো জিম এর প্রশ্নের উত্তরে ডেলা যখন উত্তরটা দিল, তখন একই টেন্সে সে কিন্তু উত্তরটা দিবে। "তুমি কি তোমার চুল কেটে ফেলেছ?" সে বলবে, "ইয়েস, আই হ্যাভ কাট ইট।" তো "ইয়েস, আই হ্যাভ কাট ইট" এই অংশটা পুরোটা না বলে শুধু কাট ইট বলা হয়েছে। তো আপনাকে আগের সেন্টেন্স এর সাথে লিঙ্ক করে এইটাকে আপনি আগে পূর্ণ করে নিতে হবে। I have cut it and sold it. আমি এটা কেটে ফেলেছি এবং বিক্রি করে দিয়েছি। said ডেলা বলল। এরপরে দেখেন রবার্ট হেরিকের কবিতা We have short time to stay as you, we have as short as spring, as quick a growth to meet decay, as you or anything. এটা বোঝাটা কিন্তু অনেক টাফ। তো আপনাকে কি করতে হবে? ওই আগের বাক্য ১ম যে বাক্যটা কমপ্লিট বাক্য আছে, we have short time to stay as you. আমাদের সংক্ষিপ্ত মানে খুব অল্প সময় আছে অবস্থান করার মতো, মানে পৃথিবীতে থাকার মতো আমাদের খুব অল্প সময় আছে। এটার সাথে যদি আপনি কম্পেয়ার করে আপনি বাকি সেন্টেন্স গুলা যেগুলো আছে সবগুলাকে যদি আপনি কমপ্লিট করেন তাহলে কি হবে? We have short time to stay as you have এটাও আপনি কমপ্লিট করেন। as you have যেমন তোমার আছে। We have short time as short as spring এই যে শর্ট টাইম আমরা যদি এখানে যোগ করি, we have short time আবার যোগ করি as quick a growth to meet decay, we have short time as you or anything এভাবে যদি আমি স্ট্রাকচার গুলাকে কমপ্লিট করে নেই, তখন আমার বাক্যগুলা বুঝতে অনেক সহজ হবে। তো এগুলা কবিতার বিষয় বললাম, হয়তো আপনাদের ফিলি বা রিটেন এ কোনো কিছুতে কাজে লাগবে না। তারপরেও একটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম। আপনারা এইভাবে যদি বাক্যগুলো কমপ্লিট করেন তাহলে বাক্যগুলা সহজে বুঝতে পারবেন। তারপরে আসেন ট্রান্সফর্মিং মেথড। ট্রান্সফর্মিং মেথড আমরা আগেই কিছু ধারণা দিয়েছি যে একটা বাক্যকে যদি আপনি আরেকটা বাক্যে রূপান্তর করেন তাহলে হয়তো আপনি ওই বাক্যটা খুব সহজে বুঝতে পারবেন। কখনো হয়তো আপনাকে একটা ট্রান্সফরমেশন করার জন্য বলা হলো। এই ট্রান্সফরমেশন করার আগে আপনি ওই বাক্য যেটা দেওয়া আছে এইরকম বাক্য দিয়ে আপনি হয়তো কোনো রুলই করেননি। কিন্তু এটার সাথে অর্থের সাথে মিল রেখে আপনি ওটাকে যদি আরেকটা বাক্যেতে ট্রান্সফরমেশন করেন, তাহলে যেটা প্রশ্নে বলা হয়েছে ওটা করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা কিছু উদাহরণ দেখি। I perceive you cannot help asking me how this man can think so minutely এটা আমরা আগেই উদাহরণ দিয়েছিলাম। এই যে cannot help এটা নেগেটিভ বাক্য করার জন্য আসে। কোনটাকে? মাস্টটাকে নেগেটিভ করার জন্য ক্যানট হেল্প প্লাস ভার্ব প্লাস আইডি এরকম স্ট্রাকচারটা আসে। তো এই অর্থটা বোঝার জন্য আপনি যদি এই বাক্যটা বড় বাক্যটা বোঝার জন্য আপনি যদি এই রূপে যদি আপনি এটাকে ট্রান্সফরমেশন করে নেন যে ক্যানট হেল্প এর জায়গায় আপনি মাস্ট বসিয়ে নেন, তাহলে আপনার অর্থটা বোঝাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। I perceive you must ask me how this man can think so minutely আমি জানি, আমি বুঝতে পারছি যে তুমি অবশ্যই আমাকে প্রশ্ন করবে যে কিভাবে এই লোকটা এত সূক্ষ্মভাবে চিন্তা করে। তাহলে এইভাবে আপনারা একটু যদি ট্রান্সফরমেশন করেন তাহলে বাক্যটা খুব সহজে বোঝা যায়। The situation of his house seemed too boring and unpleasant and filled with many obstacles for him to concentrate on study. এই যে to concentrate আমরা আগে বলেছিলাম যে to থাকলে অর্থটা কি হয়? না একটা আসে কিন্তু এটা বাক্যের মধ্যে থাকে না। not এর অর্থটা এমনিতেই চলে আসে। He is too weak to work. তো এখানে যে not না এটাকে যদি আপনি আগে ট্রান্সফরমেশন করে কমপ্লেক্স এ নিয়ে যান, কমপ্লেক্স এ নিলে দেখেন he is so weak that he cannot work. এই যে cannot not চলে আসে। কমপ্লেক্স এ নিলে কিন্তু পুরো স্ট্রাকচারটা চলে আসে। অর্থটা একেবারে কমপ্লিট হয়। তো আপনি এই সিম্পলটাকে যদি কমপ্লেক্স এ রূপান্তর করে চিন্তা করেন তাহলেও আপনি সঠিকভাবে অর্থটা বুঝে নিতে পারবেন। এবার ৪৬ বিসিএস এর দেখেন একটা প্রশ্ন আসছে। Who else is better player than Jamal in the team? এই বাক্যটাকে আপনাকে কি করতে হবে? এটাকে আপনি পজিটিভ ফর্মে রূপান্তর করতে হবে। পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভ এর দিক দিয়ে ব্যবহার করতে হবে। তো এই ধরনের রুল হয়তো আপনি কোন বইয়ের মধ্যে পড়েন নাই যে who else is better than player than Jamal in the team? তো এটাকে আপনি কি করবেন? এটাকে আপনি যে করবেন হয়তো আপনি অপশন গুলা দেখলে যে ভুল যেগুলো আছে ভুলগুলা শনাক্ত করার মাধ্যমে আপনি একটা সঠিক উত্তর বেছে নিতে পারেন। -3 থিওরি মানে ৩ টা ভুল বাক্য আছে। ওই বাক্যগুলোর স্ট্রাকচারই ঠিক নাই। ওগুলাকে কেটে দিলে সঠিক আনসারটা পেয়ে যাবেন। আর যদি আপনি সঠিকভাবে ধরেন আপনি আনসার করবেন, কোন অপশন নাই, তখন আপনি কি করবেন? এটাকে করার জন্য আপনি ১ম এ কি করবেন? যে এটাকে assertive এ রূপান্তর করলে দেখা যাবে যে আমরা আমাদের যে রুল যেগুলা পড়েছি, রুলের সাথে একটা মিলে যাবে। Who else is better player than Zaman in the team? এটাকে যদি আমরা ধরে নেই, Zaman is better than any other player in the team. দেখেন তো অর্থটা ঠিক আছে কিনা? যে কে আছে এই টিমের মধ্যে জামালের চেয়ে ভালো খেলোয়াড়? তো এই অর্থে আমরা বলতে পারি জামান is better than any other player in the team. এইরকম বাক্য দিয়ে আমরা কিন্তু পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এর অনেক রুল আমরা পড়েছি।
তো এটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে কি হবে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। এরপরে যদি এটাকে আবার আমরা ইন্টারোগেটিভ এ নিয়ে যাই, তাহলে দেখেন নো আদার যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ করলে কি হয়? ইস দেয়ার এনি আদার প্লেয়ার ইন দ্য টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান? তাহলে এই বাক্যটাকে সরাসরি আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ এ না নিয়ে এটাকে যদি আমরা মাঝখানে একটু ট্রান্সফরমেশন এর লেভেলটা বাড়িয়ে দেই, আমরা অঙ্কের মধ্যে করি না? এটাকে জিনিসকে বোঝার জন্য কতভাবে একটা থেকে আরেকটাতে রূপান্তর করে আমরা সহজে সূত্রের সাথে মেলানোর চেষ্টা করি। তো এরকম এখানেও যদি আপনি একটু ১ম এ কাজ করেন যেটাকে ১ম এ অ্যাসার্টিভ এ রূপান্তর করলেন, তারপরে পজিটিভ ডিগ্রিটা শেষ করে ফেললেন, এরপর এটাকে আবার ইন্টারোগেটিভ করে দিলেন। তাহলে দেখলেন যে আপনার আনসারটা খুব সহজে মিলে যাচ্ছে। এবার আসলো রিঅ্যারেঞ্জিং মেথড। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো। আমরা আগে বলেছি ওয়ার্ড গুলা হয়তো উল্টাপাল্টা থাকতে পারে। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। এখানে সাবজেক্ট কোনটা? ডাউন? নো। সাবজেক্ট হচ্ছে দ্য টাইটানিক। এখানে এমফাসিস দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য ডাউন বা অ্যাডভার্বটাকে আগে নিয়ে আসা হয়েছে যে টাইটানিকটা ডুবে গেল না বলে আপনি বলবেন ডুবে গেল টাইটানিকটা। অনেকে আবার এই ধরনের বিষয়গুলোর মধ্যে কোনো এটার মধ্যে যে একটা সাহিত্যিক একটা আভা আছে, এটার মধ্যে যে একটা রসবোধ আছে শব্দের ব্যবহারের মধ্যে, এগুলো আবার অনেকের কাছে ভালো লাগে না। তারা মনে করেন যে এটা উল্টাপাল্টা কেন ব্যবহার করেছে। উল্টাপাল্টা এগুলো ব্যবহার করার অনেক কারণ আছে। সাহিত্যিকরা এগুলো এমনিতে করে না। এই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু অনেক সেন্স তারা প্রকাশ করেন। যে ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। স্ট্রাকচারটা দিয়ে যে বিভিন্ন সেন্স প্রকাশ করা ওটা আমরা একটু আগে আমরা আলোচনা করেছি। বিভিন্ন কারণে সাহিত্যিকরা কিন্তু ওগুলা করে থাকেন। তাহলে ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক মানে হচ্ছে দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। ওইগুলাকে আপনি একটু রিঅর্ডার যদি করে নেন তাহলে দেখবেন যে বাক্যটা সহজে বুঝে গেছেন। Foolish is he who does not color himself with the virtues of the saints. বোকা হচ্ছে সেই যে কি করে না নিজেকে সেইন্ট বা সাধু দরবেশ যারা আছেন তাদের গুণাবলী দিয়ে নিজেকে রঞ্জিত করে না, সেই হচ্ছে বোকা। আসলে যারা সিম্পলি চলে তাদেরকে মানুষ বোকা মনে করে। যারা বেশি টাকা-পয়সা বানাতে পারে না তাদেরকে মানুষ বোকা মনে করে। আর যে অনেক বেশি টাকা-পয়সা কামিয়ে ফেলছে, সৎভাবে না অসৎভাবে এগুলা চিন্তা করে না। মানুষ বলে এরা কত চতুর, কত চালাক। তো এই ধরনের বিষয়টা আসলে উল্টো। যারা এরকম ধূর্ত, চালাক মানুষ যারা অন্যকে ঠকিয়ে টাকা-পয়সা বানায় তারা হচ্ছে প্রকৃত বোকা। যারা সাধু দরবেশ যারা আছে তাদের মতো নিজেকে রঞ্জিত করেনি। তাদের রঙে নিজেকে রঞ্জিত করেনি। সিম্পল লাইফ লিড করে না। টাকা-পয়সার পেছনে ছুটতে নিজের সততা, নিজের ন্যায়-নিষ্ঠা সবকিছু ত্যাগ করে ফেলে। এরকম মানুষই হচ্ছে প্রকৃত বোকা। তাহলে foolish is he who does not color himself with the virtues of the saints. তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে he. Foolish is he. আর he এর পরে যেহেতু স্ট্রাকচারটা অনেক লম্বা একটা রিলেটিভ ক্লজ দিয়ে অনেক লম্বা হয়ে গেছে। যার কারণে ওটাকে সাবজেক্ট হিসেবে বানালে he who does not color himself with the virtues of the saints is foolish. আবার এটা বললে foolish যে বোকা যে এটার উপরে যে আমি emphasis দেব, এটা বললে কিন্তু ওইভাবে বললে foolish টা যদি পরে বলি তাহলে emphasis টা আসবে না। আমার মূল কথা হচ্ছে বোকা হচ্ছে তারাই। সাধারণভাবে বোকা বলা উদ্দেশ্য না। বোকা হচ্ছে তারাই মানে এখানে একটা অর্থ আছে যে তোমরা যাদেরকে বোকা বলো তারা আসলে বোকা নয়। বোকা হচ্ছে তারাই যারা মানুষকে ঠকায়। বোকা হচ্ছে তারাই যারা মানুষকে ধোঁকা দেয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম সাবজেক্ট কিন্তু পরে চলে যেতে পারে। অবজেক্ট সামনে বা ওই যে প্রেডিকেট যেটা আছে ওইটা সামনে চলে আসতে পারে। দেখেন আরো বড় বাক্য কমপ্লেক্স। "Help me John," said he when he was in utter crisis of money, "as you are now a rich man, and if you have sympathy for the poor," reminding him what he had done for him when his father was severely ill. একটু চিন্তা করে দেখেন বাক্যটা মিলাতে পারেন কিনা? অনেক জটিল স্ট্রাকচারের বাক্য। তো আপনি কি করতে পারেন? এখানে আপনি যদি এরকম সেন্টেন্সটাকে যদি একটু রিঅর্ডার করে ফেলেন, ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যগুলা আছে, যেহেতু সবগুলা মিলে একই সেন্টেন্স, সবগুলাকে একত্র করে দেন। এবং যে মুড গুলা আছে, মুড গুলা বা কোন সময় কি অবস্থায় বলেছিল, কি মনে করিয়ে দিয়েছিল, এই জিনিসগুলাকে আগে নিয়ে আসুন। তাহলে দেখবেন জিনিসটা সহজ হয়ে গেছে। মনে রাখবেন যে ইনভার্টেড কমার ভিতরের যে অংশগুলো এগুলা সবার শেষে বলবেন। আর অন্যান্য মোড যেগুলো আছে এগুলাকে একটু সাজিয়ে যেটা আগে হওয়ার আগে আসবে, যেটা পরে হওয়ার পরে আসবে, এরকম সাজিয়ে সবগুলাকে সামনে নিয়ে আসেন। তাহলে দেখেন when he was in utter crisis of money যখন সে খুব অর্থ সংকটের মধ্যে ছিল, he said to John সে জনকে তখন বলল
রিমাইন্ডিং হিম মানে জনকে মনে করিয়ে দিয়ে হোয়াট হি হ্যাড ডান মানে এটা পাস্ট পারফেক্ট। এর আগে সে তার জন্য কি করেছিল? অর্থাৎ জনের জন্য সে আগে কিরকম ত্যাগ স্বীকার করেছিল। when his father was severely ill যখন জনের বাবা খুব অসুস্থ ছিলেন। তো এই কথাটা তাকে মনে করিয়ে দিয়ে জনকে সে বলল, "জন হেল্প মি। জন আমাকে তুমি সাহায্য করো। এজ ইউ আর নাও এ রিচ ম্যান" আগে তো একসময় ধনী ছিলে না, এখন তো তুমি একজন ধনী মানুষ। তো আমাকে এখন সাহায্য করো। অ্যান্ড ইফ ইউ হ্যাভ sympathy ফর দ্য পুয়ার আর যদি দরিদ্রদের প্রতি তোমার কোন সহানুভূতি থাকে তাহলে তুমি আমাকে সাহায্য করো। তো এইভাবে শব্দগুলাকে যদি একটু rearrange করেন তাহলে দেখবেন কঠিন বাক্যগুলা বোঝা অনেক সহজ হবে। মিনিং ফোকাসিং এটাও আমরা আগে অলরেডি বলা হয়ে গেছে যে সমস্ত স্ট্রাকচারের মধ্যে ১টা-২টা শব্দের অর্থগুলা একটু ভিন্ন রকম এবং এই ১টা-২টা অর্থের ভিন্নতার কারণে পুরো স্ট্রাকচারটা জটিল হয়ে যায়। এরকম ভিন্ন অর্থ প্রদানকারী শব্দগুলাকে একটু জোর দিয়ে শিখবেন যে এইরকম বাক্য হলে এই শব্দের অর্থটা এরকম হয়। যেমন আমরা পড়েছিলাম I cannot help doing the work, I cannot but do the work এই যে cannot help এখানে অর্থ কি? cannot help অর্থ এখানে সাহায্য করতে না পারা এরকম নয়। বরং cannot help অর্থ হচ্ছে না করে না পারা। অর্থাৎ হেল্প এর অর্থটা হচ্ছে না। দেখছেন কি অদ্ভুত জিনিস। হেল্প এর অর্থ সাহায্য করা না হয়। হেল্প এর অর্থটা যদি আপনি স্পেসিফিক করে কোন শব্দকে সমান করে দেন এটার অর্থ এটা, এটার অর্থ ওটা। তাহলে cannot help অর্থ হচ্ছে না করে না পারা। তাহলে cannot হলো না পারা। আর হেল্প মানে ওই যে পরে ডুইং আছে না করে। তাহলে হেল্প এর অর্থ কি দাঁড়ালো? না। ক্যানট বাট ও এরকম ক্যানট হেল্প বা ক্যানট বাট অর্থ হচ্ছে না করে না পারা। তাহলে এরপরটা দেখেন দেয়ার ইস নো মাদার বাট লাভস হার চাইল্ড। বাট অর্থ কি কিন্তু বাক্যটা ভালো করে দেখেন দেয়ার ইস নো মাদার এমন কোন মা নেই বাট লাভস হার চাইল্ড যে তার সন্তানকে ভালোবাসে না। লাভস হার চাইল্ড মানে সন্তানকে ভালোবাসে। তাহলে বাট অর্থ কি দাঁড়ালো? যে না। বাট অর্থ হচ্ছে যে না। তাহলে এইরকম স্ট্রাকচার এর মধ্যে বাট অর্থ যে না এটাকে একটু ফোকাস করে এটাকে একটু ভালো করে জোর দিয়ে শিখুন। তাহলে বড় বাক্য যখন আসবে তখন আর ঝামেলা হবে না। হি ইস টু একটু এই যে আগে বলেছিলাম এই যে টু যদি এরকম থাকে তাহলে নট না থাকলেও আপনি টু অর্থ ধরে নিবেন। এতই যে বাট ফর হার ইনস্টিগেশন হি উড নট হ্যাভ কমিটেড দ্য ক্রাইম। বাট ফর দেখতে অদ্ভুত লাগে। বাট ফর অর্থ কি? বাট ফর অর্থ ছাড়া। এরকম যদি বাট ফর আসে তাহলে বুঝবেন বাট ফর অর্থ হচ্ছে ছাড়া। তার প্ররোচনা ছাড়া সে অপরাধটা করত না। তো এখন থেকে যেখানে যা ব্যতিক্রম অর্থ পাবেন চেষ্টা করবেন কিওয়ার্ড এর অর্থটা আলাদা করে একটু জোর দিয়ে শিখে নিতে। তো তখন আপনারা দেখলেন বড় বাক্যগুলা বোঝার জন্য আমরা অনেকগুলা মেথড আমরা দেখিয়েছি এবং অনেকগুলা বাক্য বোঝার জন্য আপনাকে কয়েকটা মেথড একত্রে প্রয়োগ করতে হতে পারে। যেমন বীজগণিতের মধ্যে আপনারা একটা অঙ্ক করার জন্য হয়তো কয়েকটা সূত্র ব্যবহার করেন। ঠিক এইরকম বড় বাক্য বোঝার জন্য কয়েকটা টেকনিক একই সাথে হয়তো কাজে লাগাতে হতে পারে। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার বইটা কিনে নিবেন। বইয়ের ইউনিট Z এর মধ্যে হাউ টু আন্ডারস্ট্যান্ড লং সেন্টেন্সেস এটা বিস্তারিত আলোচনা করা আছে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।